concept of Bohr's atomic model. If n increases, then size increases. That means this is dumbbell but smallest, and this is dumbbell but highest. So 2 electrons will be here and 2 electrons will be here. So it will be highest electron density. That means 1s is the highest electron density. Okay? Yes, thank you. আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার আমি সাবমিট করার পরেও আমাকে কারেক্ট অ্যান্সার শো করছিল না। আচ্ছা, কারেক্ট অ্যান্সার শো করে নাই? নো স্যার। আচ্ছা আচ্ছা, এখন অনেকগুলো প্রবলেম থাকে একটা সময়, যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে নেটওয়ার্ক প্রবলেম থাকে, কিছু কিছু সময় দেখা যায় যে একসাথে অনেকে পরীক্ষা দিতে জয়েন করলে দেখা যায় যে অনেক সময় এটা স্লো হয়ে যায়, এই কারণগুলো শো করে। আবার কেউ কেউ প্রবলেম দিয়েছিল যে এটা যে অর্ধেক দেখতে পাচ্ছি, অর্ধেক দেখতে পাচ্ছি না, তো এরকম হয়েছে। আবার অনেকে পুরোটা ফিল আপ করে সাবমিট করার সময় গিয়ে দেখতে সাবমিট হচ্ছে না, মানে মাল্টিপল প্রবলেম থাকে অনলাইন টেস্ট গুলোতে। ওকে, সো যে লিংকটা আছে কারেক্ট অ্যানসার গুলো একটু প্রোভাইড করে দিলে ভালো হতো। এটা তোমাদের কাছে যেটা লিংক আছে ওই লিংকে দিয়ে যে কোনো সময় তুমি কারেক্ট অ্যানসার বের করে নিতে পারবে। ঠিক আছে, তুমি এটাকে ক্লিক করে সাবমিট করো, তাহলে দেখবে যে তোমাকে একটা অ্যানসার শো করে দিয়েছে, সেখানে সবগুলো কারেক্ট অ্যানসার মেনশন করা আছে। এই জন্য লিংকটা কপি করে রাখলে লিংকটা তুমি ইন ফিউচারে আবার রিটেস্ট দিতে পারবে আর কি। কারণ এই চ্যাপ্টার বা এই প্রশ্নগুলো তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, আরো 1-1.5 বছর তোমাদেরকে ওই একই জিনিস পড়তে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি ইউনিভার্সিটিতে ভর্তি না হচ্ছ, তো এই কোশ্চেন গুলো কিন্তু সবাইকে স্টাডি করতে হবে। তোমার ফার্স্ট টার্ম, দেন ইয়ার ফাইনাল, বোর্ড পরীক্ষা, দেন অ্যাডমিশন টেস্ট। তো এই লিংকটা বেসিস করে তোমরা হচ্ছে যে বারবার তুমি চাইলে চেক করতে পারো তোমার কনসেপ্ট গুলো ঠিক হচ্ছে কিনা বা প্রশ্নগুলো মনে আছে কিনা। ওকে ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর স্যার একটা কোশ্চেন ছিল যে দ্য আইডিয়া অফ রাদারফোর্ড মডেল দ্যাট ডাজ নট রিসেম্বল উইথ বোরস মডেল। তো স্যার কারেক্ট অ্যান্সার ছিল যে মোশন ইন এ অরবিট। সো এটা কেমনে হয় স্যার? resembles does not motion in orbit does not resemble. ওকে, তাহলে অরবিটের ক্ষেত্রে আমরা বলছি যেটা যে বোর মডেল তো স্পেসিফিক বলে গেছে যে এটা সার্কুলার প্যাথ, কিন্তু রাদারফোর্ডে তো সার্কুলার প্যাথ মেনশন করে নাই। যে যদি আমরা ওর মডেলকে সোলার সিস্টেম ধরি তাহলে তো এটা সার্কুলার না, ইলিপ্টিক্যাল। জি স্যার, কিন্তু অ্যান্সার ছিল যে মোশন ইন এন অরবিট। হুম, অরবিটার মোশন বলতে সার্কুলেশনটাকে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। Circulation of electron in an orbit according to Bohr is circular, but according to Rutherford, no specific information. But if we think about solar system, it will be elliptical. So based on that consideration, we can say it is different. কোনটা isoelectronic? Nitrogen, sulfur, arsenic. So এখানে তো nitrogen and arsenic, outermost electronic configuration same, S2p3. So তার মানে শুধু outermost সেম হলো এগুলোকে বলা যাবে। হ্যাঁ, যে element under same electronic same group will show same electronic configuration in outermost. ও আচ্ছা, okay, outermost. ওকে, আর কোনটা কোশ্চেন ছিল? সবাইকে আমরা টেস্ট দেই নাই তো, অনেকেই টেস্ট মিসিং শো করছে আমার কাছে, অনেকেই দেই নাই। বাট যারা দিয়েছি তাদের জন্য আমরা বলছি যে কিছুটা লাভ হয়েছে, কারণ তুমি যদি টেস্টটা পার্টিসিপেট না করতে তাহলে ওই কোশ্চেন গুলো তুমি ওইভাবে চিন্তা করতে না। কারণ যখন তুমি টেক্সট বই পড়ো তখন তোমার লেভেল অফ থিঙ্কিংটা একরকম, যখন তুমি একটা কোশ্চেন ফেস করছো তখন কোশ্চেনের রেসপেক্টে তোমাকে কিছু জিনিস চিন্তা করতে হচ্ছে। সো সেই জন্য আমরা বলছি যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করা দরকার বা একটু পড়তে হবে। যাদের স্কোর কম আসছে তাদেরকে আমরা এনকারেজ করব তুমি রিটেক এক্সামে যাও, যে তুমি পুরো সলভের উত্তরগুলো পড়ো, পড়ে তারপরে আবার রিটেক দাও, তাহলে দেখো যে তোমার স্কোরটা আপগ্রেড করে কিনা। তাহলে 50টা প্রশ্ন পড়ে যদি আমি 50 পাই তাহলে
অ্যাটলিস্ট 50 কোশ্চেন কিন্তু তোমার পড়া হয়ে গেল। তো সেই কারণেই তোমাদের কাছে যেহেতু এটা অনলাইন লিঙ্ক, তো তোমার কাছে অপশন আছে যে তুমি রিটেক নিতে পারবে এটা। আর যারা ভালো স্কোর পেয়েছে আমরা দেখেছি যে কিছু স্টুডেন্টের স্কোর ভালো ছিল, 48 47 এই লেভেলের ছিল, তো তাদেরটা মোটামুটি ওকে। আর কিছু প্রশ্ন ছিল লাস্ট ক্লাস নিয়ে? স্যার পেমেন্টটা কি ওই সেম ফর্মে গিয়ে আবার এন্ট্রি করতে হবে? আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কে এন্ট্রি দিয়ে রাখলে বেটার। কারণ যেটা হয় যে তুমি যখন এসএমএস দাও, প্রবলেমটা হচ্ছে যে 1-2 মাস পরে কিন্তু এসএমএস গুলো খুঁজে পাওয়া যায় না, দেখা যায় যে এটা অনেক ইয়েতে চলে যায়, নিচে পড়ে যায়, খোঁজা যায় না। কিন্তু যদি তুমি অনলাইন ফর্মটা দিয়ে রাখো তাহলে আমরা কিন্তু যে কোনো সময় কুইক সার্চে যেতে পারি। কারণ অনেক সময় দেখা যায় 3-4 মাস পরে, অনেক সময় দেখা যায় গার্জিয়ানরা বলে ফোন দিয়ে যে অমুক মাসে বেতনটা কি আমি দিয়েছিলাম ভুলে যাচ্ছি, অথবা দেখা গেছে অনেকের পেন্ডিং থেকে যায়, তো তখন দেখা যায় আমাদের এই ডাটাবেসটা হেল্প করে যে সরাসরি বের করার জন্য যে ইয়েস অর নো। এই কারণে সবাইকে এনকারেজ করি যে পেমেন্টটা দেওয়া হলে সাথে সাথে আমরা অনলাইন ফর্মটা ফিল আপ করে ফেলবো। ওকে স্যার। অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর এই ক্লাসটার সাথে অ্যাকচুয়ালি আগের ক্লাসের কোনো লিঙ্কেজ নাই, আমরা যেটা মিস করাচ্ছি মানডে ক্লাসটা, এটা আমরা একটা এক্সট্রা ক্লাস হিসেবে ওইটা কভার করব, এবং ওইটা মেইনলি ফোকাস ছিল হাইড্রোজেন স্পেকট্রামের উপর। তো এটা আমরা আজকে ক্লাস শেষে দেখি সবার সাথে কথা বলে কোনো টাইম সেট করা যায় কিনা। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা আমরা কিন্তু স্পেকট্রামের শুরু থেকে পড়ছিলাম, যে স্পেকট্রামের ডেফিনেশনে বলা ছিল spectrum is one type of electromagnetic radiation. So now the question is, what is electromagnetic radiation and how it develops, and what are the characteristics of electromagnetic radiation, and what are different areas under electromagnetic radiation? So these are our main point of question. So what is electromagnetic radiation? That is, the definition is knowledge based question, and how it develops. So this is our personal understanding. And characteristics of electromagnetic radiation, this is for understanding based question or MCQ, and different areas under electromagnetic radiation and their characteristics. So এই চারটা পয়েন্ট আমরা মেইনলি লার্নিং আউটকাম হিসেবে চিন্তা করতে পারি এই সেকশনটার। So first of all, we have to know what is electromagnetic radiation. I can say that the definition of electromagnetic radiation, or the idea of electromagnetic radiation, lies on its statement, electromagnetic radiation. That means the radiation that will develop due to the combination of electric field and magnetic field. So electric and magnetic field, its dual effects on a particular matter will cause a specific radiation. That radiation will be considered as electromagnetic radiation. Now the question is how it develops or how it works. The answer is, everything that we see or that we feel surrounding us can be classified into two types. One is matter and the second one is energy. And fundamental part of a matter is known as atom. And atom consists of nucleus and outer side nucleus. Nucleus holds proton, which is positively charged, and electrons are circulating around that nucleus. The question is, the distribution of electron around the nucleus, is it uniform or is it random? Circulation of electron around the nucleus, এটা কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাকি র্যান্ডম ডিস্ট্রিবিউশন? কোনো আইডিয়া আছে কারো? Random. Random. That's why if we consider any half of the system, then you will find that any part of the system may be electron rich and another part will be electron deficient.
And that's why whenever any atom is placed in a magnetic field, then attraction, and at the same time it may show repulsion if pole is identical. That means it will show some kind of interaction, either attraction or repulsion with the system. And that's why whenever any material is placed in a magnetic field and we apply high voltage electricity through it, for example, it is placed in magnetic field in x-axis, or I can write here. If we apply magnetic field in this direction, electric field in this direction, then we'll find a kind of radiation is coming out from this direction. And this is electromagnetic radiation, which will come out through the perpendicular to the electric field and perpendicular to the magnetic field. Whenever the material is placed in magnetic field and very high voltage of electric current is applied on it. And this radiation is called electromagnetic radiation. And based on the wavelengths, we can consider them as radio wave, we can consider them as microwave, infrared, ultraviolet, X-ray, gamma ray, etc. তাহলে এটাই ছিল যে হাউ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডেভেলপস। এবং খেয়াল করে দেখো যে এই মুহূর্তে তুমি যেখানেই থাকো না কেন, তোমার চারপাশেই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। কারণ তুমি যেখানে বসে আছো সেখানে যদি লাইট জ্বলে, তাহলে খেয়াল করে দেখো যে লাইট যেটা ইউজ করছো, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বিকজ দিস ইজ ভিজিবল রেডিয়েশন, and at the same time it is emitting heat, and heat is emitted in the form of infrared radiation. That means the electricity produced, whenever electricity is passed through a wire, interaction takes place there, and then it's glow and gives us visible radiation, and it develops heat, which will be considered as infrared radiation. This is how we can explain the concept of electromagnetic radiation. তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডেফিনেশন, এক্সাম্পল গুলো এবং ওর কিছু ইনফরমেশন আমরা শেয়ার করেছি। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যতটুকু বলেছি এই পর্যন্ত আরো অনেক ইনফরমেশন আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমি মনে হয় যে একবারে 3-4টা ইস্যু আছে, আমরা একটু ডিসকাস করি, তারপরে একসাথে প্রশ্নগুলো নেই। তাহলে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। এখানে বলা হচ্ছে যে electromagnetic radiation is a form of energy that is produced by oscillating electric and magnetic disturbance, or by the movement of electrically charged particle traveling through a vacuum or matter. And one of the characteristics is the electric and magnetic field come at right angle to each other, and combined wave moves perpendicular to both magnetic and electric oscillating fields. Thus the disturbance. And electron radiation is released as photon, which are bundle of light energy that travel at the speed of light as quantized harmonic waves. প্ল্যাঙ্কস থিওরিতে পড়ে আসছো যে লাইট এনার্জি ফর্মে এরা ইমিট করবে, এবং ছোট ছোট এনার্জি গুলোকে ফোটন বলা হয়েছে। এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ভেলোসিটিটা ভেলোসিটি অফ লাইটের সাথে কম্পেয়ার করা হয়েছে, at the speed of light. And the other thing is that the properties of radiation indicate that harmonic wave মানে quantized harmonic wave মানে হচ্ছে যে আমরা প্ল্যাঙ্কস থিওরিতে যেটা বলা হয়েছিল যে কোনো রেডিয়েশন কিন্তু ছোট ছোট ইউনিট আকারে রেডিয়েট হবে। যে আমি যদি ধরি দিস ইজ আ সোর্স অফ রেডিয়েশন and it is emitting, for example, radio wave, or it is emitting infrared. So that emission is not a continuous emission. That emission is the form of small packets. That small packet is called quanta, according to the concept of Max Planck's quantum theory. এই জন্য বলছে যে কোয়ান্টাম
ফরম্যাটে এটা যাবে, ছোট ছোট ইউনিট ফরম্যাটে এটা ইউনিট করবে। The bundle of units will form a particular range of electromagnetic radiation. Okay? আচ্ছা, আরেকটা ইস্যু আছে এখানে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য আমরা ছবিটা খেয়াল করতে পারি যে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস, and this is electromagnetic radiation. It is traveling perpendicular to the electric field and magnetic fields. And since it is wave, then we can apply the concept of amplitude here. We can apply the concept of wavelength here. And we can also apply the concept of frequency for electromagnetic radiation. তাহলে আমরা একটু ডেফিনেশন এবং প্রপার্টি এবং যে যে ইস্যুগুলো আমরা শেয়ার করলাম এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু জানি, তারপরে নেক্সট সেকশনে যাব। আর লাস্টের স্লাইডে স্ক্রিনশটটা নিতে পারিনি। এটা অ্যামপ্লিটিউড এন্ড ওয়েভলেন্থ। স্যার তার আগের স্লাইডটা একটু দেখানো যাবে? ওকে, হ্যাঁ, অ্যামপ্লিটিউড এন্ড ওয়েভলেন্থ এটা ফিজিক্সের কনসেপ্ট পড়ে Thank you, আসছো, এবং জেনারেলি আমরা কেমিস্ট্রিতে অবশ্য এটা কখনোই পরীক্ষায় আসে নাই, হোয়াট ইজ অ্যামপ্লিটিউড, হোয়াট ইজ ওয়েভলেন্থ। আমাদের কোশ্চেন যেটা আসছে পরীক্ষায় সেটা হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, what are different areas under electromagnetic radiation, and what are the characteristics of electromagnetic radiation. That means 2 or 3 properties of electromagnetic স্যার radiation. ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডেফিনিশন থেকে আরেকবার একটু বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, ডেফিনেশনটাই আমরা যেটা বলছি যে ডেফিনিশন অফ সবচেয়ে শর্টকাট হচ্ছে আমরা এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটাই বলতে পারি, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন refers to the waves of the electromagnetic fields, okay, propagating through space carrying the electromagnetic radiant energy. এটা হচ্ছে সিম্পল ডেফিনেশন, অথবা এটাও বলতে পারি, অথবা আমরা শর্টকাট লিখতে পারি the type of radiation which forms when electric and magnetic fields works together and the radiation emits perpendicular to the electric and magnetic fields. অথবা তুমি প্রসেস দিয়ে বলতে পারো whenever any material is placed in a magnetic field and very high voltage of electricity is applied, then the radiation that come out perpendicular to electric and magnetic field is called electromagnetic radiation. তার মানে মেকানিজমটা দিয়ে তুমি ডেফিনেশনটা লিখতে পারছো। ওকে, অনেকভাবে আমরা ডেফিনেশনটা লিখতে পারছি, এটা দিয়েও বলা যাবে, এটা দিয়েও বলা যাবে, মেকানিজমটা দিয়েও বলতে পারবে। আর কারো কোনো কোশ্চেন ছিল এটার উপরে? আচ্ছা, frequency definitionটা দেখতে চাচ্ছ? Okay, frequency is defined as the number of cycles per second. Nu indicate frequency, unit is per second or hertz, and is directly proportional to energy. E equals to h nu. E energy, h Planck's constant, and nu is frequency. আচ্ছা, এই টেবিলটা বা এই চার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ এর জন্য লাগবে, সিকিউ এর কোশ্চেন না এটা। সেটা হলো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এরিয়াগুলো তোমাকে মনে রাখতে হবে। ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, এনার্জি গুলো মেমোরাইজ করতে হবে না। You need to know the sequence. That means we know that ultraviolet radiation, UV, it has the wavelength 10 to 380 nanometer. This is knowledge. And sorry, US লিখেছে আমি, এটা UV হবে, ultraviolet. Ultraviolet. And then the next level is visible, VIS.
So this is ultraviolet range. Visible is from 380 to 750 or 780 like this. This is visible. Then next level is infrared. Visible, ultraviolet and infrared, এই তিনটার ওয়েভলেন্থ গুলো আমাদেরকে মনে রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য লাগবে। এটা এটা এবং এটা এটা হচ্ছে 800 nanometer to 3 lakh nanometer. And below UV you will get X-ray, gamma ray and cosmic ray. So তিনটা করে আমরা সিকোয়েন্সটা মনে রাখতে পারি। According to the concept of hydrogen spectrum, we will know that ultraviolet will form Lyman series, visible is under Balmer series, and for other series it will be infrared radiation. And below ultraviolet is X-ray, gamma ray and cosmic ray. And above infrared it will be radio wave, microwave first, then radio wave and then radar. So এই 9টা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সিকোয়েন্সটা আমরা মনে রাখবো, যে এই তিনটা হচ্ছে আমাদের বেস: আল্ট্রাভায়োলেট, ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড। আল্ট্রাভায়োলেটের নিচে আছে তিনটা: এক্স-রে, গামা রে, দেন কসমিক রে। আর উপরে আছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, দেন এটাকে আমরা বলছি রাডার। তাহলে তোমাকে পরীক্ষায় যেটা করবে যে which one is the right sequence, সো র্যান্ডমলি যে কোনো তিনটা বা চারটা দিয়ে বলতে পারে যে কোনটা কারেক্ট অর্ডারে আছে। তো সেই জন্য খেয়াল করতে হবে কোনটার পর কোন জোনটা আছে। এখানে ফ্রিকোয়েন্সি মেমোরাইজ করার দরকার নাই, ওয়েভলেন্থ মেমোরাইজ করা লাগবে না। সেকেন্ড থিং তোমাকে মনে রাখতে হবে যে if we move from left to right then lambda increases, and if lambda increases then we know that E will decrease because the relationship between energy and lambda inverse. That's why lambda increases from left to right, then energy will decrease from left to right. And another issue is that among different type of electromagnetic radiation we can visualize only this one, visible spectrum, and it will appear in the form of color, and this is totally invisible and this is totally invisible. So below and above visible range all are invisible to us. And another thing is that from visible to upward, if we move here, then health risk will decrease, and if we move in this direction health risk will increase. That is, ultraviolet is harmful to us, X-ray is more harmful, gamma ray, cosmic ray is the maximum, will cause maximum harmful effect to health. But if we move from visible to upward, then negative impact on health will decrease. So these are the information that will be required to know under the title of electromagnetic radiation range. So types and properties of electromagnetic radiation, you need to follow the sequence. You need to remember that which one will show higher wavelength and lower wavelength, and you need to know about their energy sequence, and you need to know about their visibility and health effects. তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি যেটা বলছি যে তুমি যদি সিকোয়েন্সটা খেয়াল করো তাহলে কিন্তু বাকি সবগুলো কোশ্চেন পড়া হয়ে যাবে, কারণ আমরা বলেছি একদম লোয়েস্ট হচ্ছে কসমিক, তারপর গাম্মা, তারপর এক্স-রে, তারপর ইভি, তারপর ভিজিবল, তারপর আইআর, দেন মাইক্রোওয়েভ, দেন রেডিও ওয়েভ, দেন হচ্ছে রাডার। তাহলে এইটা যদি আমি মনে রাখি তাহলে আমি বাকিগুলো সব বলে দিতে পারছি, যে এদিক থেকে এইদিকে ল্যামডা ইনক্রিজ করবে, এদিক থেকে এদিকে এনার্জি ডিক্রিজ করবে,
এবং এদিক থেকে আমরা যদি চিন্তা করি এদিকে যেতে থাকি তাহলে হেলথ ইফেক্টস পজিটিভ হবে। আর ভিজিবিলিটি একমাত্র ভিজিবল হচ্ছে যে ভিজিবল, আর বাকি সবই কিন্তু ইনভিজিবল রেডিয়েশন। দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্যান বি ভিজিবল, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্যান বি ইনভিজিবল। তাহলে বলো আর কারো কি কোনো প্রশ্ন ছিল কিনা এটার উপর? এটা এমসিকিউ এবং আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেনের জন্য এটা আমরা পড়বো। আচ্ছা, তাহলে এইখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে যেহেতু আমরা ডিসকাস করেছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ মেইনটেনিং the wave nature and particle nature, and thus we can say that electromagnetic radiation will hold some specific wavelength. And if we know the wavelength, that means lambda, then we know that frequency is c by lambda. Using this equation we can calculate the frequency of the radiation, and we know that E equals to h nu. Using this equation we can calculate the energy, and thus for your practice we can see here 4 mathematical problems. So we can start practice. The first one, if the radiation of a photon with wavelength 799 nanometer is emitted, then calculate its wave number, frequency and energy. You know that wave number is denoted with the symbol nu bar, which is 1 by lambda. So we can solve it like this: 799 10 inverse 9. So this is the first one, wave number. Frequency, nu equals to c by lambda. C, velocity of light, and lambda 799 hertz. And then energy, energy E equals to h nu, nu equals to c by lambda. So h is Planck's constant 1034, and c velocity of light, and this is 7999 joule. এই সলভটা আমরা বুঝতে পারছি কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা এই সলভের উপরে? যদি প্রবলেম না থাকি তাহলে আমরা পরে ক্যালকুলেশন গুলো কমপ্লিট করি। 2 3 4 2 নাম্বারটা বলেছে যে ওয়েভলেন্থ is given, calculate the energy of 1 mole photon. We know that E equals to h nu. This equation will give you the energy of 1 photon. But question number 2 is asking to calculate the energy for 1 mole photon. That means you need to multiply E with Avogadro's number. So আমরা ক্লু দিয়ে দিচ্ছি যে এইটাতে E equals to h nu ইউজ করে আগে E টা বের করে নাও, then for 1 mole you need to multiply E with Avogadro's number to get the answer. তো 2 নম্বরটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে wavelength is given, you need to find out energy for 1 mole photon. নরমালি যদি এনার্জি বলে তাহলে আমরা বুঝি যে একটা ফোটনের এনার্জি, দ্যাট ইজ E equals to h nu. আর যদি 1 মোল ফোটন চাই তাহলে তোমরা স্কুলে পড়ে আসছো 1 মোল মানে Avogadro's number of element there. So you need to multiply with Avogadro's number to convert it into 1 mole. তাহলে E equals to h nu অ্যাপ্লাই করো, এটা দিয়ে আগে E টা বের করে নাও, দেন এটাকে Avogadro's নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো।
3.25 into 10 to the power 4 joule. 3.25 10 to the power 4 জুল কোনটা ফাইনালটা? Yes, sir. ওকে, বাকি আর কেউ করাচ্ছি? 3.3 into 10 to the power 4. 3.3 10 to the power 4, okay, জুল। আচ্ছা, 3 নাম্বারটা, frequency number of radiation is given 6.89 10 to the power 5 per meter, then calculate wavelength and energy. So frequency number is given. We know that frequency number nu bar equals to 1 by lambda. Therefore, lambda will be 1 by nu bar. So 1 nu bar is 6.89 10 to the power 5. So you will get lambda, then using E equals to h nu C by lambda, you can calculate energy. So first, second, third, তিনটা ম্যাথ আমরা বুঝি নাই বা প্রবলেম হচ্ছে কারো, একটু শেয়ার করতে পারি যদি কেউ প্রবলেম ফেস করে থাকে। স্যার 3 নাম্বারটা আরেকবার একটু প্লিজ। হ্যাঁ, 3 নাম্বারটা হলো ফ্রিকোয়েন্সি নাম্বার দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি নাম্বার আর ওয়েভ নাম্বারের ইকুয়েশন হচ্ছে এটা, 1 by lambda equals to 1 by, sorry, nu bar equals to 1 by lambda। তাহলে ফ্রিকোয়েন্সি নাম্বার মিন্স নিউ বারটা দেওয়া আছে, তাহলে 1 by lambda ইকুয়েশন থেকে তুমি ল্যামডাটা বের করে নিতে পারবে। And if we know lambda, then you can calculate energy because h is constant, c is constant. থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে 1 2 3 নিয়ে? ওকে, 1 2 3 তে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ফোর্থ নাম্বারটা সলভ করতে পারবো আশা করি। Frequency is given, calculate energy. We know that E equals to h nu. Nu is given, so 6.626 10 to the power 34 into nu, 18 megahertz. So this is energy in joule. Any question from this part? Calculation based on electromagnetic radiation, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য পড়তে হবে। ওকে, হয়তো কলেজ লেভেলে ছোট পরীক্ষায় সিকিউতেও থাকতে পারে, বাট মেইনলি অ্যাডমিশন টেস্ট এবং ফাইনাল এক্সামে এগুলো এমসিকিউ এর জন্য। এই জন্য একটু বারবার প্র্যাকটিস করতে হবে যেন খুব দ্রুত তুমি ক্যালকুলেশনটা করতে পারো। E equals to h nu, nu equals to c by lambda, nu bar equals to 1 by lambda, এই তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে এখানে। আর ন্যানোমিটার টু মিটার কনভার্সনটা মনে রাখতে হবে, 1 ন্যানোমিটার 10 to the power -9 মিটার। সো কোনো প্রশ্ন ছিল কারো এটার? না হলে আমরা নেক্সট স্লাইডে যেতে চাই। সবাই কমপ্লিট করেছে? Okay. Okay, so application of spectrum. আমরা নামাজের ব্রেক কখনো যাব, এখন না একটু পরে? আই থিংক 50 তে গেলে হবে। ওকে, 50 তে, তার মানে 4 মিনিট আরো আছে। ঠিক আছে। Application of electromagnetic radiation or application of spectrum, according to our syllabus, we need to consider only the application of ultraviolet radiation, only the application of visible radiation, and infrared radiation. So we'll explain first the application of UV or ultraviolet radiation.
we can apply ultraviolet radiation for a variety of cases, but according to our syllabus, we need to consider only the application for detection of fake notes and detection of fake passports. এই দুইটাতেই আমরা আল্ট্রাভায়োলেটের অ্যাপ্লিকেশনটা চেক করব। তাহলে আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে খেয়াল করি যে হোয়াট হ্যাপেন্স when we hand over or when we give someone so a note of 500 টাকা or 1000 টাকা when we purchase something, so সে কি টাকাটার সাথে সাথে পকেটে রেখে দেয়? কারো কোনো অভিজ্ঞতা আছে? ও স্যার আগে ভালো করে দেখে আগে ভালো করে দেখে। তো সে প্রথমে কি করে? ফার্স্ট স্টেপ কি হয়? আর ওই যে স্যার কোনো খেয়াল করে যদি দেখুন। লাইটের সোর্স থাকে তো লাইটের সোর্সটার সামনে ওই নোটটা একটু চেক করে না। লাইটের সোর্সের সামনে এটা চেক করবে, ওকে, বাট এটা স্টেপ 1 না। স্যার প্রথমে আঙ্গুল দিয়ে ঘষা দেয় একটা। আঙ্গুল দিয়ে ঘষা দিবে, হ্যাঁ। সো স্মুথনেসটা চেক করবে প্রথমে, আঙ্গুল দিয়ে ঘষবে, সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি করবে? সেকেন্ড স্টেপটা সূর্যের দিকে ধরে। সেকেন্ড স্টেপ সূর্যের দিকে ধরবে না। যে টাকা চেক করার জন্য 3টা স্টেপ আছে। সো ও প্রথমে চেক করবে স্মুথনেস কি অবস্থা। আমরা জানি যে রিয়েল নোটগুলোর স্মুথনেস হচ্ছে রাফ হবে, বাট ফেক নোটগুলো দেখা যায় যে এটা হচ্ছে স্মুথ থাকবে সারফেসটা। সিকিউরিটি থ্রেড হচ্ছে তার সেকেন্ড অপশন, যে টাকাটা যদি চেক করা যায় তাহলে দেখবে যে আসল টাকাই একটা পয়েন্টে একটা ছোট্ট সুতার মতো আছে। এই সুতার জায়গাটাই দেখা যায় যে একটু কালার চেঞ্জ হতে থাকবে এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে খুব ছোট করে বাংলাদেশ ব্যাংক লেখা আছে। সো সিকিউরিটি থ্রেডটা আছে কিনা। And then at some specific point you will find some change in color if we tilt it. So these are the 3 stages to check whether the note is real or not. And we can see there are few points of difference between real note and fake note. In terms of surface, rough or uneven surface, but this is smooth. And the paper is totally different, and because of this paper the surface is rough. Parchment paper, and this is ordinary printing paper. And security thread is present in case of real note but absent here. Printing ink, so a special type of printing ink is used in real note, which is not possible to use in this case. And color change, we can see the change at some specific point, which is totally impossible for this note. তাহলে এটা এমসিকিউ এর জন্য আমাদের এই ডিফারেন্সটা মনে রাখতে হবে যে এই দুইটা নোটের মধ্যে সারফেস, পেপার, সিকিউরিটি থ্রেড and what type of ink is used in case of real notes. তাহলে এখন ডিটেকশন প্রসেসের সাথে আলট্রাভায়োলেট রেডিয়েশনের লিংকেজটা কিন্তু আমরা এখনো বলি নাই। তাহলে এই লিংকেজটা আমরা ভালো বুঝতে পারবো যে এই ছোট্ট ভিডিওটা যদি আমরা চেক করি তাহলে আমরা এখানে দেখব যে we can apply ultraviolet radiation for detecting notes, and using ultraviolet radiation we can check the testing within very few seconds. কারণ এই টাকাটাকে দেখো যে নরমালি একটা কাগজের মতো দেখা যাচ্ছে, এটা আসল নাকি জাল আমরা বুঝতে পারছি না, জাস্ট একটা সাদা কাগজের মতো। বাট এই পাশে এসে দেখছি যে আমরা একটা পয়েন্টে কালার চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টটাই সিকিউরিটি থ্রেড আছে, এখানে দেখানো হচ্ছে সারফেস রাফ। সো প্রত্যেকটা কান্ট্রির কারেন্সিতে আমরা দেখবো যে এটা পাওয়া যাবে। বাট এইভাবে যদি টেস্ট করি তাহলে অনেক সময় লাগবে এবং ডিসিশনটাও ভুল হতে পারে অনেক সময়। কিন্তু দেখো যে ওকে যদি আমরা ইউভি চেম্বারে প্লেস করি সাথে সাথে কিন্তু আমরা চেক করতে পারছি। এই যে খেয়াল করে দেখো যে ইউভি লাইটে প্লেস করলে তুমি দেখো যে অনেকগুলো কালার দেখা যাচ্ছে, যেটা কিন্তু খালি চোখে তুমি দেখো না। তার মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে কিন্তু ডিসিশনটা চলে আসছে। দিস আর ফ্লোরোসেন্ট সাবস্টেন্স। সো দিস সাবস্টেন্স গ্লো whenever ultraviolet radiation is exposed to them and will indicate the note is real or not. You can see at different points this fluorescent substance were placed. Under the exposure to ultraviolet radiation they glow,
visible light and we can observe them. And if we stop visible radiation, sorry, UV radiation, we'll not able to observe them. And substance that used there is called fluorescent substance. Substances that absorb UV radiation and radiates visible radiation. And role of UV, whenever a currency is allowed to expose in UV, then substance absorb UV radiation, and then a visible radiation will be emitted with specific color will be seen in case of real notes. তাহলে খেয়াল করে দেখো যে আমরা ম্যানুয়ালি যখন চেক করি তখন কিন্তু দেখা যায় ভুল হতে পারে, এবং এই জন্য দেখো যে অনেক দোকানে ছোট ছোট টর্চ লাইটের মতো রাখে। তাহলে এই টর্চ লাইটটা যখন দেওয়া হয় তখন একটু আগে যে ছবিটা তুমি দেখেছো ভিডিওতে এরকম স্পেসিফিক কালার তুমি দেখতে পাবে। দ্যাট উইল কনফার্ম ইউ দ্যাট is the note is real or not. হ্যালো আর কিন্তু ওগুলো নরমাল টর্চ লাইট না? না, নরমাল টর্চ লাইট না, ইউভি টর্চ লাইট পাওয়া যায়। যে নরমাল টর্চ লাইট দিয়ে তো তুমি দেখতে পাবে না, কারণ মেকানিজম তো বলছে যে fluorescent substance will glow whenever it absorbs ultraviolet radiation. স্যার Normal ইউভি torch টর্চ light দিয়ে লাইটের দেখা হবে লাইটটা না। কি আমরা চোখে দেখতে পারি ওই টর্চ লাইটটা থেকে যেটা বের হয়? এইটা ইভি থেকে টর্চ লাইট থেকে যেটা বের হয় সেটা আমরা কিছুটা দেখতে পারি, কারণ আমরা বলেছি যে ইভি রেঞ্জ যেটা ছিল, একটা জিনিস সিম্পল আমরা চিন্তা করি যে আলট্রাভায়োলেটের রেঞ্জ হচ্ছে কত, 10 থেকে 380 ন্যানোমিটার, আর আমাদের ভিজিবল রেঞ্জ কত, 380 টু 750। তার মানে এই রেঞ্জটা কিন্তু আমরা দেখছি, এবং এটা কিন্তু ভায়োলেট কালারের রেঞ্জ। এই জন্য একটু আগে খেয়াল করে দেখো যে যে চেম্বারটা নেওয়া হয়েছিল এই চেম্বারের সুইচটা অন করলে কিন্তু ভায়োলেট কালার শো করছিল। তারপর দেখা যাচ্ছে যে ভায়োলেট কালারের একটা রেডিয়েশন ওখান থেকে আসে, এবং এটা টাকার উপরে পড়লেই ওই পয়েন্টগুলোতে দেখা যাচ্ছে যে কালার চেঞ্জ হচ্ছে এবং গ্লো করছে, যেটা থেকে আমি কনফার্ম করতে পারছি। এই জন্য দেখো যে এয়ারপোর্ট ইমিগ্রেশনে তাদের কাছে এই টর্চ লাইটটা থাকে। ইমিগ্রেশনে পাসপোর্টের যে পৃষ্ঠাতে ছবি থাকে ওখানে দেখা যাবে এই লাইটটা দিলে সেম রিয়েল নোটের মতো ওখানেও সিকিউরিটি কোড দেওয়া থাকে, তখন আমরা দেখতে পাই এটা। So this is how UV radiation helps you to detect fake notes and passports. And fluorescent substance are playing the key role there, because these substances are absorbing ultraviolet and radiating visible radiation. So you can observe them. And how UV radiation help you to detect real notes, আমরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তোর কোনো কোশ্চেন ছিল? ওকে, তাহলে আমরা নামাজের ব্রেক নিব এখন। যারা আছি ক্লাসে মতামত কি? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আমরা 10 মিনিটস ব্রেকে sir. যাই, তারপরে আরেকটা টপিক আছে আমরা ওইটা কভার করি। ওকে, 7:05 এ আমরা and note আমরা পড়লাম একটু আগে যে under the application of ultraviolet radiation, and now our next point will be detection of metal ion in inorganic salts using visible spectroscopy. That means it is known as flame test. Flame test is the process of detection of the presence of some specific metal in inorganic salts using the oxidizing flame. From the definition, you can see that this is not applicable for all metal present in periodic table. Few metal can be detected using this test. And why it is called flame test? Because we are heating the material using oxidizing flame. That's why it is called flame test. And according to our syllabus, we'll study for sodium, potassium, calcium, copper, lithium, and barium. But the limitation of this process is this is applicable for few metals
and non-metals cannot be detected using this test. And the concept of this experiment is actually based on Bohr's atomic model, because according to Bohr's atomic model, we know that whenever any element is heated, then electrons from lower energy level will move higher energy level, and whenever we'll remove energy, it will come back and will radiate energy, and that radiation will appear in the form of color if it is a Balmer series, or if it visible radiation. And different metal will give you different color. Sodium gives golden yellow, potassium gives violet color, calcium gives brick red color, copper gives greenish blue, lithium crimson red, barium apple green. That means different metal when emit radiation of different wavelength, based on that color we can confirm the presence of that specific metal in that inorganic salt. For example, you are taking sodium chlorides and one of your friend is taking sodium bromides, and the third student was supplied with sodium sulfate. That means you all are taking the salt of sodium, but whenever you will heat this salt in oxidizing flame, then this element and this element will absorb energy, will radiate energy. You will see this radiation. The person who is dealing with sodium bromide will also see the radiation of sodium and bromide, and this student will see the radiation for sodium, sulfur and oxygen. But all of them are dealing with sodium. So theoretically, the color in the flame test should be same because they are dealing with sodium. But we can say that they will not observe the same color because the anionic part will play a role in observing the color of the sample. And that's why, in order to avoid that confusion, whenever any student is performing flame test, he or she needs to mix hydrochloric acid with the salt. Because whatever else the nature of the salt, if we mix hydrochloric acid into it, then you can see the results. If we mix HCl into it, it turns sodium chloride. If we mix HCl, it turns sodium chloride. If we mix HCl, it turns sodium chloride. And then if we heat this sample, then chlorine physical state is gas. It will remove from the system. Only sodium metal will absorb energy, sodium metal will emit energy, and you will see the color for sodium only. And that's why it is said that for flame test, we need to use hydrochloric acid, because this hydrochloric acid allows us to convert the supplied salt into salt when we heat chlorine strips, and only the metal absorb energy and we'll see them in the form of a color. Sir, flame test is only applicable for inorganic salts? Yes, inorganic salts. তাহলে আমরা প্রিন্সিপালটা এখানে লিখে দিয়েছি যে প্রিন্সিপাল অফ ফ্লেম টেস্ট হচ্ছে inorganic salt under experiment is allowed to treat with concentrated HCl in order to convert them into the volatile chloride salt. After that, the sample is placed in the oxidizing flame of a Bunsen burner. Heating and subsequent non-heating will let you see a spectrum under Balmer series with a specific color depending on the metal in the salt. So this is the basic principle of flame test. Sir, volatile chloride salt clear na? Volatile chloride salt clear না, এটার ইস্যুটা হচ্ছে যে আমরা তো যেটা করেছিলাম যে এইটার সাথে HCl মিক্স করে নিয়েছিলাম, এটাকে সে ক্লোরাইড সল্টে কনভার্ট করেছে, কিন্তু যদি আমি এটার সাথে সালফিউরিক অ্যাসিড মিক্স করতাম তাহলে তো সে সালফেটে কনভার্ট হতো। তাহলে কেউ যদি চিন্তা করতো যে আমি HCl মিক্স না করে যদি সবাই আমরা সালফিউরিক অ্যাসিড মিক্স করতাম, তাহলেও তো আমরা সবাই একই সল্ট
ফর্ম করে নিতে পারতাম। দেখা গেল যে আমি ওকে এটা দিয়েছি, ওকে এটা দিয়েছি, ওকে এটা দিয়েছি, সবাই আমরা সালফিউরিক অ্যাসিড মিক্স করব। তাহলে সবাই আমরা সালফেটে কনভার্ট করে নিব। তাহলে তো সবাই এক্সপেরিমেন্ট করলে একই রেজাল্ট অবজার্ভ করতে পারবে। কিন্তু আমরা বলছি যে না, এটা ভুল হবে। কেন ভুল হবে? বিকজ সালফেট, whenever you will heat, sulfate will not escape from the system, it remains in the system. But whenever you will heat sodium chloride, chlorine will escape in the form of gas. Then you can see the color only for metal. যদি আয়োডিন ব্যবহার করা হয়, হাইড্রোজেন আয়োডাইড, ওকে, HI যদি ইউজ করো, আয়োডিনের ফিজিক্যাল স্টেট কি? আয়োডিন সলিডস, তাহলে এখানে আয়োডিন ইউজ করার সুযোগ নাই। সো অনলি HCl ক্যান বি ইউজ। স্যার এখানে তো বলা আছে যে হিট দিলে, তো স্যার হিট দেওয়ার পর তো স্যার আয়োডিন তো একটা সাবলিমেটেড সাবস্টেন্স না স্যার, না, তাহলে আয়োডিন এটা গ্যাস আয়োডিন তো সাবলিমেটেড কম্পাউন্ড, সেটা তো হচ্ছে whenever it is I2, but in your supply sample this is I minus. মানে আয়ন ফর্মে যেটা ইয়াতে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে প্রসেসটা আমরা একটু ছবিতে দেখতে পারি। এখানে খেয়াল করে দেখো যে আমরা একটা গ্লাস রডের মাথায় একটা তারের মতো দেখতে পাচ্ছি। তাহলে এক্সপেরিমেন্টটা যখন করা হয় তখন কি করা হয় যে এই কন্টেনারে তোমাকে স্যাম্পলটা দিয়েছে, এরকম একটা কন্টেনারে থাকবে HCl, তোমাকে এরকম একটা প্লাটিনাম তার দিয়ে দিবে ফিটেড উইথ প্লাটিনাম ওয়্যার। একটা গ্লাস রড, এই যে দেখতে পাচ্ছ এটা গ্লাস রড ফিটেড উইথ প্লাটিনাম ওয়্যার। Because we know that platinum is inert metal, that's why whenever you will place platinum with HCl it will not react. Whenever you will allow platinum in contact with salt it will not react. তাহলে আমরা প্রথমে কি করব, প্লাটিনাম ওয়্যারটাকে HCl এ প্লেস করব, এটার মধ্যে ডিপ করলে এটা ভিজে যাবে, দেন উই ক্যান প্লেস ইট ইন কন্টাক্ট উইথ দ্য সল্ট। তাহলে ছবিতে দেখতে পাচ্ছ যে তারের মাথার মধ্যে সল্ট গুলো লেগে গেছে, এই যে এই জায়গায় সল্টটা লেগে আছে। তারপর এটাকে আমরা বানসেন বার্নারে হিট করব। এই যে বানসেন বার্নারে কিন্তু দুই টাইপের ফ্লেম পাওয়া যায়, এটাকে আমরা বলছি নন লিউমিনাস ফ্লেম, or we can call it blue flame, or we can call it oxidizing flame. কারণ বাসায় দেখবে যে গ্যাসের চুলাতে আমরা যখন গ্যাসের চুলাটা জ্বালাই তখন মিথেন গ্যাস বার্ন করা হয়, and whenever complete combustion takes place it gives blue color, very light blue color, non luminous. But if it is defective then you can see that you will see yellow color in the gas burner. That means incomplete combustion takes place, that's why it turns yellow, and the system contains unburned carbon which is not suitable for flame test, and that's why you can see in the statement we are using the term oxidizing flame or blue flame or non-luminous flame. তাহলে এইটাকে যখন আমরা প্লেস করছি তাহলে দেখো যে এই বার্ন করে কালারটা শো করছে, আমরা বুঝতে পারছি লিথিয়াম গিভস ক্রিমসন রেড কালার, সোডিয়াম গিভস গোল্ডেন ইয়েলো কালার। পটাশিয়াম এবং কপারের জন্য আমরা এই দুইটা ছবি কনসিডার করব না, আমরা বেটার ছবি পাবো এখানে। দিস ইজ ফর পটাশিয়াম, দিস ইজ ফর ক্যালসিয়াম ব্রিক রেড কালার, দিস ইজ গোল্ডেন ইয়েলো কালার। কপারের জন্য আমরা এইটাকে ফলো করব, দিস ইজ কালার ফর কপার, and this is color for barium, apple green color. Okay, তাহলে কোনো কোশ্চেন আছে কারো? স্যার কালার গুলো কি এমসিকিউ তে আসবে যে কোনটা বার্ন করলে কি হ্যাঁ, কালার? কালার গুলো এমসিকিউ তে লাগবে, অর্থাৎ আমরা যা পড়লাম আজকের ক্লাসে এটা হচ্ছে তার সামারিটা। আমরা মেইনলি তিনটা টপিক কভার করেছি আজকে। নাম্বার 1 হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, নাম্বার 2 অ্যাপ্লিকেশন অফ ইউপি, নাম্বার 3 অ্যাপ্লিকেশন অফ ভিজিবল রেডিয়েশন। তাহলে এই তিনটা থেকে আমরা এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে, এগুলো আমাদেরকে মেইনলি পড়তে হবে। তাহলে আমরা একটু চেক করে দেখি তো যে কোশ্চেন গুলো আমরা বুঝতে পারছি কিনা। হোয়াট ইজ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নলেজ, রাইট ক্যারেক্টারিস্টিক্স, এটা আন্ডারস্ট্যান্ডিং, arrange the following radiation according to their wavelength,
This is understanding. In between IR and UV, which one is harmful? So we know that below visible range is ultraviolet, so it will be harmful, and IR is above visible range, so it will not be harmful. And what are fluorescent substance? How are they helping in detecting fake notes? And why ECL is used in flame test? And why oxidizing flame is used in flame test? And why beryllium and magnesium fails to show color in the flame test? তাহলে আমরা জানি যে ফ্লেম টেস্ট সব এলিমেন্ট শো করে না। বেরিলিয়াম, এটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2, এটা নেইবারিং এলিমেন্ট লিথিয়াম 2s1, and sodium is the next element 3s1, magnesium is the next element 3s2. You can see they are showing color, they are neighbor, but they are not showing color because of number 1 smaller radius and number 2 full-filled s orbital. দুইটা কারণকে আমরা বলবো। এক্সেপশন কি শুধু এই দুইটাই? না, আমাদের সিলেবাসে এই দুইটা নিয়েই প্রশ্ন করে, এর বাইরে তো আমরা কোনো মেটালকেই পাচ্ছি না। যেমন অ্যালুমিনিয়াম, দেন হচ্ছে there are many elements, only few elements shows color in the flame, just like 10 or 12 elements. বাট আমাদেরকে কালার মনে রাখতে হবে যে 6টা আমরা বলেছি, এই 6টা কালার মুখস্থ করতে হবে, নলেজ। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, দেন ব্যারিয়াম, কপার, এই 6টা। লিথিয়াম ক্রিমসন রেড, সোডিয়াম গোল্ডেন ইয়েলো, পটাশিয়াম হচ্ছে ভায়োলেট কালার, আর কোথাও কোথাও লাইট ব্লু বলা আছে এটা। ক্যালসিয়াম হচ্ছে ব্রিক রেড, and barium is apple green color, and copper is greenish blue. Okay. তাহলে এখন বলো যে আর কোনো প্রবলেম আছে কিনা এই ডিসকাশনের উপর। আজকে আমরা ক্লাসে যা পড়লাম এটা অ্যাপ্লিকেশন অফ স্পেকট্রাম। আমরা এই চ্যাপ্টারের স্পেকট্রামের উপর আরেকটা রেগুলার ক্লাস হবে, তাহলেই পার্ট 3 শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ওয়েডনেসডেতে লাস্ট পার্ট অর্থাৎ সলিবিলিটিটা শুরু করব। আর লাস্ট হ্যাঁ বলো। একটু আবার বললে ভালো হতো, এই যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। Okay, so beryllium and magnesium fails to show color in the flame test because their atomic radius, so very small radius, that's why electrons are strongly attracted by the nucleus. That's why whenever we'll hit them in the flame test, it is not possible to transfer them into the excited state. And if no excitation, then no absorption, no radiation, no spectrum. And that's why we are not observing color for them. Thank you, sir. স্যার সেকেন্ড লাস্টটা আমরা কিভাবে লিখবো? Oxidizing flame is used in flame test because of three issue. Number one, more heat from flame. This is non-luminous, so detection process is very easy, and no carbon residue either. Okay. তিনটা কারণ আমরা বলবো। ইনফ্রারেড আর ইউভি এর মধ্যে হার্মফুল এর রিজনটা কি শুধু এটাই যে ভিজিবল রিজনের উপরে এনার্জি, যে ইনফ্রারেড এটার জন্য এনার্জি বেশি। আমরা জানি যেটা যে E is inversely proportional to lambda. For UV we know that lambda is low, and if lambda is low then energy will be high. So whenever this radiation passes through our body, so they can destroy our cell. That's why they are harmful for our body. But the reverse case for infrared. Lambda is high, energy will be low, so no harmful effects.
স্যার HCl টা জানি কেন ইউজ করা হয় ফ্লেম টেস্টিং? HCl টা ইউজ করা হয়েছে যে in order to convert the supplied salt into volatile chloride salt. ইউভি টর্চের লাইটটাও কি একই রকম ক্ষতিকর? ইউভি টর্চেরটা হচ্ছে একই রকম ক্ষতিকর, হ্যাঁ, যে যদি আমরা অনেকক্ষণ কোনো জায়গায় এক্সপোজ করি, যেমন আমরা জানি যে সানলাইট থেকে কিন্তু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আসছে, তাহলে সানলাইটে কিন্তু ওভার এক্সপোজড আমাদের জন্য ক্ষতিকর। সেই জন্য দেখা যাচ্ছে যে আমরা কি করছি, যে সানস্ক্রিন লোশন ইউজ করছি, বা দেখা যাচ্ছে যে সানস্ক্রিন ক্রিম ইউজ করছি, কারণ আল্ট্রাভায়োলেট প্রোটেক্টর। স্যার ফ্লোরোসেন্ট সাবস্ট্যান্সের ডেফিনেশনটা আরেকবার বলবেন? ফ্লোরোসেন্স সাবস্টেন্স হচ্ছে যে substance that absorb ultraviolet radiation and radiate visible radiation. আরেকবার করবেন? Substance that absorbs ultraviolet radiation and emit visible radiation. আমরা এই যে ডেফিনেশনটা এখানে আছে ফ্লোরোসেন্স, এই যে এটা substances that absorbs UV and radiate visible. থ্যাংক ইউ। ওকে, আর কোনো কিছু প্রবলেম আছে আজকে সেকেন্ড লাস্ট লেকচারের উপর? কোশ্চেনটা সেকেন্ড লাস্ট কোশ্চেনটা যেটা ছিল আপনার অক্সিডাইজিং ফ্লেম, যে কেন ফ্লেম টেস্টে ইউজ করা হয়, সেটা 3টা পয়েন্ট বলেছিলেন। একটা হচ্ছে মোর হিট, আর একটা হচ্ছে নন লিমিনেস, এন্ড লাস্টেরটা কি ছিল? নো কার্বন রেসিডিউ। নো কার্বন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কিছু বলবো? স্যার ফ্লোরোসেন্সের কি কোনো কেমিক্যাল ফর্মুলা আছে? না, এটা স্পেসিফিক কোনো কেমিক্যাল না, এটা দেখা যায় একটা গ্রুপ। যেমন আমরা বলছি অ্যাসিড, অ্যাসিডের আমরা স্পেসিফিক ফর্মুলা আমরা পাচ্ছি না, অ্যাসিডের আমরা বলছি এক্সাম্পল বলতে পারছি। ঠিক এরকম যে ডিফারেন্ট টাইপ অফ ফ্লোরোসেন্স সাবস্টেন্স আর অ্যাভেলেবল, বাট ফর real note and passport we are using that type of fluorescent substance which absorb ultraviolet of specific wavelength and radiate visible radiation. কারণ আমরা এখানে আলট্রাভায়োলেট যেটা ইউজ করছি, ভেরি হার্মফুল রেঞ্জের আলট্রাভায়োলেট আমরা ইউজ করব না, আমরা হচ্ছে যে ভিজিবলের কাছাকাছি রেঞ্জের আলট্রাভায়োলেটটা ইউজ করব, ওই টাইপের ফ্লোরোসেন্ট গুলোকে আমরা এখানে ইউজ করব। ওকে, ঠিক আছে, যে আর কোনো কোশ্চেন ছিল কারো? স্যার লাস্টেরটা একটু ধরতে পারিনি। লাস্টেরটা হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম fails to show color in the flame test because of their smaller radius. So smaller radius and full-filled s orbital will not allow the excitation of electron whenever we are heating them in the flame test. And if no excitation, then no absorption, no emission, no color. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা রেগুলার ক্লাস তো আমরা জানি মানডে ওয়েডনেসডেতে এই টাইমে থাকছে, বাট